যে এক উপদেষ্টার স্বামী তিনি নেমেছেন আবুল সরকারের পক্ষে, তাকে দেখতেও তো বাউলের মতো লাগে। এখন তার কাছে প্রশ্ন করা উচিত ফরহাদ মাজাহার সাহেবের কাছে যে আপনি এই আবুল সরকার যেই কথাগুলো বলেছে এই কথাগুলো কি আপনি বিশ্বাস করেন? যদি ফরহাদ মাজাহার এই কথাগুলো বিশ্বাস করে, এগুলোকে সঠিক মনে করে, আমি মনে করি ফরহাদ মাজাহারের ঈমান, তিনি মুসলমান দাবি করলেও তিনি মুসলমান থাকার কোনো সুযোগ নেই। বাউল প্রসঙ্গে আপনার দলের অবস্থান কি? বাউল আবুল সরকার সম্পর্কে লেবার পার্টি আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে বাউলের নামে বাংলাদেশের টার্গেট করে ইসলাম, মুসলমান, আল্লাহ, রাসূল, বিভিন্ন সাহাবিয়া এবং বিভিন্ন কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার খুব খারাপ লেগেছে যে একটা মানুষের জ্ঞান কতটুকু থাকলে সে বলতে পারে যে নাস নাস, কুলাউজবি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানে শুধুমাত্র নাচতে বলছে, শুধু বলছে নাস। এটা কি একটা কথা হলো? তার কতটুকু কোরআন সম্পর্কে তার জ্ঞান, সে আল্লাহকে বলছে যে আল্লাহর মুখ এবং ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো আমরা বলতে চাই না। এগুলো এদেশের মুসলমানের জন্য নয়। আপনাকে স্বীকার করে নিতে হবে যে এই বাংলাদেশ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে। এই বাংলাদেশ মুসলমানদের, কেবল সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এইখানে ছিল বলে এটা পাকিস্তান নামে স্বাধীন হয়েছিল, আলাদা রাষ্ট্র গঠিত হয়েছিল। এইখানে যদি মুসলমানদের, এইখানে যদি কারো আল্লাহ, নবী, রাসূল সম্পর্কে কারো কোনো যদি বিভ্রান্তি বা কারো যদি কোনো মস্তিষ্ক বিকৃত কোনো চিন্তা থাকে, আপনারা এখান থেকে বের হয়ে যান। এখানের মুসলমানদের তাহাজিব, তমদ্দুন, তাদের কৃষ্টি, কালচার নিয়ে সিনিমিনি খেলবেন না। আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিলে সারা বাংলাদেশে শত শত মামলা হতে আমরা দেখেছি। কিন্তু আবুল সরকারের মতো একজন কুলাঙ্গার, এবং তার জন্য যেইগুলো তার পক্ষে নেমেছে এগুলোও কুলাঙ্গার। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী সে যে হোক। আবুল সরকারের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। আবুল সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন, হাদিস, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা লেবার পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধুমাত্র সে না, আরও যেই সমস্ত বাউলদের বিভিন্ন বক্তব্য, তাদের গান, পালাগানের নামে ইসলামের বিরুদ্ধে যে কথা বলার যেই পালাক্রমে যেই একবারে অব্যাহত যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পালাগান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলার জন্য হয়, এই পালাগানও বন্ধ করতে হবে। এইখানে এদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের, তাদের কৃষ্টি কালচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো সংস্কৃতি এখানে চলবে না, চলতে পারে না। এটা মুসলমানদের না, এটা আমাদের না, এটা বিজাতীয়। এখানে পার্শ্ববর্তী দেশ ভারত এবং আরও কিছু রাষ্ট্র এখানে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, ছোট ছোট ঘরের ভিতর ঘর, ঘরের ভিতর ঘর তৈরি করার জন্য, ফেরকা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের পীর, বিভিন্ন ধরনের উগ্রবাদী বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বাউল সৃষ্টি করে তারা তাদের মদদে তারা এখানে মূল যে ইসলাম, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে তারা বিকৃত তারা অর্থ করতেছে। এটার অবশ্যই অবসান হওয়া উচিত। আমরা আশা করব সরকার তারা এটার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে। আরেকটা জিনিস দেখলাম যে এক উপদেষ্টার স্বামী তিনি নেমেছেন আবুল সরকারের পক্ষে, তাকে দেখতেও তো বাউলের মতো লাগে। এখন তার কাছে প্রশ্ন করা উচিত ফরহাদ মাজাহার সাহেবের কাছে যে আপনি এই আবুল সরকার যেই কথাগুলো বলেছে এই কথাগুলো কি আপনি বিশ্বাস করেন? যদি ফরহাদ মাজাহার এই কথাগুলো বিশ্বাস করে, এগুলোকে সঠিক মনে করে, আমি মনে করি ফরহাদ মাজাহারের ঈমান, তিনি মুসলমান দাবি করলেও তিনি মুসলমান থাকার কোনো সুযোগ নেই। ইসলাম হচ্ছে ঈমানের একটা বিষয়, বিশ্বাসের বিষয়। সে যদি বিশ্বাস করে যে বাউলের বক্তব্য সঠিক, তাহলে তার ঈমান নাই, তিনি তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কথা। এবং কোনো ব্যক্তি এই কথার উপরে অনেকে বলতেছে, আমি দেখছি এনসিপির ছেলেরাও, ওরা তো নতুন রাজনীতিতে আসছে, ওদের রাজনৈতিক জ্ঞান কম। যেখানে আমাদের অঞ্চলের এক এমপি প্রার্থী হতো,
তিনি এলাকাতে গেলে যেখানে উঁচু জায়গা দেখতো সেখানে দাঁড়িয়ে মোনাজাত শুরু করত। তো একদিন এক জায়গাতে মোনাজাত শুরু করছে, ওটা ছিল উলির মেদা ছিল। তো সেখানে যখন হাত তুলছে তখন এলাকার লোক যেয়ে বলছে যে ভাই এখানে তো কোনো মানুষের কবর নাই, এটা আমাদের উলির মেদা, এখানে ভিতর থেকে মাটি ঠেলে উপরে উঠাইছে এই জন্য উঁচু দেখা যায়। তো ঠিক একইভাবে এই এনসিপির দেখছি যে ভালো করে বিচার বিশ্লেষণ না করে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে, 2 দিনের বৈরাগী, যার কারণে এই সমস্যা হচ্ছে। রাজনীতিতে অভিজ্ঞতার দরকার আছে, অনেক কিছুর দরকার আছে। অলরেডি তো তারা দেখেছি তাদের 3 নেতার 2 নেতা দেখছি বিএনপির বিরুদ্ধে বলে, 1 নেতা জামাতের বিরুদ্ধে বলে, আর 1 নেতা বসে বসে আঙ্গুল চুষে। তো যার কারণে আমি বলবো যে তোমরা সম্ভাবনা ছিল, এদেশের মানুষ একটা পরিবর্তন তোমাদের কাছে আশা করছিল, কিন্তু তোমরা যেভাবে বিপদগামী হয়ে গিয়েছো, তোমরা যেভাবে অর্থবিত্তর এবং তদবিরের এবং এই সচিবালয়ে নাকি প্রতিদিন প্রতি দপ্তরে 4-5 জন করে প্রতিটা মন্ত্রণালয়ে গিয়ে তারা তদবির করছে। তো যার কারণে এই এনসিপির কাছে মানুষের যে প্রত্যাশাটুকু ছিল এটি শেষ হয়ে গিয়েছে, আর বাকি যেটুকু আছে এটিও আগামী নির্বাচনের মাধ্যমে আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। আপনার নির্বাচনী এলাকা প্রসঙ্গে একটু জানান। আমার নির্বাচনী এলাকা জালকাঠি 1, রাজাপুর কাঠালিয়া। আমি দীর্ঘদিন যাবৎ নির্বাচনী এলাকাতে গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাতায়াতের মধ্য দিয়ে এলাকাবাসীর সাথে সংযোগে স্থাপনের চেষ্টা করেছি। আমি ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং হ্যান্ডবিল বিভিন্ন বাজারে, বাড়িতে, দোকানে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি বিএনপির সাথে আমরা দীর্ঘ পথ পরিক্রমায় আছি। জাতীয়তাবাদী শক্তির যেই জোট হবে সেই জোটে বাংলাদেশ লেবার পার্টি থাকবে এবং আমরা এখনও বিএনপির সাথেই আছি। বিএনপির এখন আনুষ্ঠানিক কোনো জোট না থাকলেও আমরা যুগপৎ আন্দোলনে যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদেরকে প্রার্থী করবেন বলে তারা আশ্বস্ত করেছেন এবং আমাদের যে নির্বাচনী এলাকাগুলো সেগুলো এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। আমরা আশা করব যে বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি সুস্থ হলেন বা নির্বাচনের যে রোডম্যাপ, এই রোডম্যাপ ঘোষণার আগেই হয়তো ঘোষণা করবে এবং আমরা আমাদের এলাকাগুলোতে নির্বাচনে কাজে আমরা আরও ব্যাপকভাবে অংশ নিতে পারব। আমাদের একটা সমস্যা হয়েছে, আপনি জানেন যে একদিকে ঘোষণা না হওয়ার কারণে একদিকে ওইখানে যারা আমাদের নির্বাচনী এলাকাগুলোতে বিএনপির যেই সমস্ত প্রার্থী আছে তারা ধানের শীষের প্রচারণা চালাচ্ছে, আবার এলাকা খালি রাখা হয়েছে, আমরা প্রার্থী হব এমন একটা গুঞ্জন তারাও পেয়ে গিয়েছে। যেখানে আমরা যখন গিয়ে আনারস মার্কার ক্যাম্পিং করব আর তারা ধানের শীষের করবে, এতে এলাকার মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি সৃষ্টি হবে। তো এটার জন্য আমরা অপেক্ষা করছি যে বিএনপি শীঘ্রই ঘোষণা করবে এবং বিএনপির ঘোষণার মধ্য দিয়েই আমরা ব্যাপকভাবে সবাই মিলে সমস্ত দল মত এবং আমাদের নির্বাচনী এলাকাগুলোতে আপনি জানেন যে একাধিক নেতার একাধিক গ্রুপ থাকে, টিম থাকে আলাদা, এবং আমাদের যারা প্রতিযোগী এই আন্দোলনে যারা প্রার্থী হতে চেয়েছেন, আমরা সবাইকে নিয়ে আমরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন
ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।